আমরা আলোচনা করছিলাম সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে 2025 নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, একই সঙ্গে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আমরা এই পর্বে আলোচনা একটু শুরু করতে চাই শিশির ভাইকে দিয়ে। শিশির ভাই, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী সংসদ 270 দিনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রস্তাবগুলো সংস্কার পরিষদ পাশ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এই প্রস্তাবকে। এই কথাটিকে তিনি হাস্যকর বলেছেন, কি বলবেন এই বিষয়ে? কেউ হাসতে চাইলে তো আর আপনি ফিরাইতে পারবেন না। আমি যদি হাসতে চাই আপনি ফিরাইতে পারবেন? হাসি কিংবা কান্না এটা আপনার নিজস্ব স্বাধীনতার ব্যাপার। তবে আজকে যে এই কথা তারা বলছেন, তারা কি ভুলে গেছেন 1977 সালে তারা কি করেছিলেন? 1977 সালে, এখন তো স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সভায় এটা অ্যাকসেপ্ট হবে এই কথা বলা হয়েছে। 1977 সালে তো একটি মার্শাল ল প্রক্লামেশন দিয়ে সংবিধানের বিধান চেঞ্জ করেছিলেন। ফলে আমার মনে হয় যেটাকে হাস্যকর বলা হচ্ছে, এই নজির পিছন দিকে ফিরে তাকালে তারা নিজেরাই দেখতে পাবেন অতীতে তারা কি করেছিলেন। সেই তুলনায় এখন যা করা হচ্ছে এটা আরও অনেক বেশি অ্যাকসেপ্টেবল, কনস্টিটিউশনালি ভায়াবল এবং সিস্টেমেটিক ওয়েতে করা হচ্ছে। আমার মনে হয় এই যে একটা রিঅ্যাক্টিভ মেন্টালিটি সংস্কারের ব্যাপারে, এই রিঅ্যাক্টিভ মেন্টালিটিটা থাকা উচিত নয়। রাজনৈতিক দলের প্রোঅ্যাক্টিভ মেন্টালিটি থাকা উচিত এই রিফর্ম প্রক্রিয়ার ব্যাপারে। রিফর্মের মধ্যে যে সমস্ত এজেন্ডাগুলো স্থান পেয়েছে, এই স্থান পাওয়া এজেন্ডাগুলোকে অবলীলায় মেনে নেওয়া উচিত। আমরা যারা নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছি, আমরা বলছি যে আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। আচ্ছা, আপনি বলেন এই নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও জনগণ যদি একমত হয়, তাহলে আমি একটা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের কি গুরুত্ব থাকবে? এই জন্য তো গণভোটে পাঠানো হচ্ছে, জনগণ হা বলে না না বলে। একটা রাজনৈতিক দলের মতামতের চাইতে এক জনগণের মতামত কি বড় না ছোট? জামাত ইসলামী যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা তো বলেছি বাংলাদেশের মানুষ যদি হ্যাঁ ভোট দেয়, আমরা ডিসেন্টিং এর ব্যাপারে কোনো কথাই বলবো না। কেন কথা বলবো? জনগণের শক্তিতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা নিজের আটকাতে চাইবো কেন? জনগণ যদি তার গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, অবশ্যই আমাদের নোট অফ ডিসেন্টের কোনো মূল্য থাকবে না। নোট অফ ডিসেন্ট কি? আমরা 4 জন বসে একটা আলোচনা করেছি, 3 জন একমত হয়েছে, একজন বলেছে এই ব্যাপারে আমি একমত না। যিনি বলেছেন একমত না, তারটা কি সিদ্ধান্ত? অবশ্যই সিদ্ধান্ত না। আমি বলেছি একমত না, আমারটা কি সিদ্ধান্ত? অবশ্যই আমারটা সিদ্ধান্ত না। 3 জন যেটা বলেছেন সেটা সিদ্ধান্ত হবে, আর সাইডে দিয়ে লেখা থাকবে যে 4র্থ জন এখানে দ্বিমত পোষণ করেছেন। এটার নামই তো নোট অফ ডিসেন্ট। তো নোট অফ ডিসেন্টকে এখানে রেখে জনগণের কাছে পাঠালে, জনগণ যদি হা ভোটে জয়যুক্ত করে, তাহলে কোনো ব্যক্তির কিংবা কোনো দলের কিংবা আমাদের দলের কিংবা অন্য কোনো দলের নোট অফ ডিসেন্ট তো আর কার্যকর থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ফলে আমি মনে করি জনাব সালাউদ্দিন সাহেব তিনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটুকু আই ফুললি রেসপেক্ট হিম। তিনি আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই, আমরা সেম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার ফুল রেসপেক্ট আছে। কিন্তু সংস্কার প্রক্রিয়ার প্রতি একটা পজিটিভ টেন্ডেন্সি, একটা মনোভাব প্রকাশ করলে আজকে মনে হয় জাতি সকলের কাছ থেকেই ভালো শিক্ষা পেত। আমরা এই অযথা বিতর্কে না গিয়ে সামনের দিকে দেখা ভালো হবে, পিছন দিকে টানা ঠিক হবে না। শিশির ভাই, গণভোট একই দিনে হবে নাকি নির্বাচনের আগে হবে? এই বিতর্কের অবসান কিভাবে হবে? ঐকমত্য কমিশন দুটো অপশনও দিয়েছেন। ওনারা বলছেন আগেও হতে পারে কিংবা পরেও একই দিনেই হতে পারে। এই বিতর্কের অবসান তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে সরকার। আমার ধারণা, আমি যেটা বুঝেছি এই প্রপোজালের মধ্য থেকে, যেহেতু দুটো প্রপোজালে উপস্থাপন করেছেন, অর্থাৎ ঐকমত্য কমিশন এই দুটো প্রপোজালের যে কোনো একটা সিদ্ধান্ত নেন নাই, দুটোকেই বলেছেন অথবা আকারে। এই অথবা আকারে বলার পরে বাকি সিদ্ধান্তটা সরকার নেবে। আমরা আগে করার ব্যাপারে আমাদের আর্গুমেন্ট তুলে ধরছি, অন্যরা একদিনে করার ব্যাপারে তার আর্গুমেন্ট তুলে ধরছে। আমরা আগে এই জন্য বলছি যে আগে করলে এটা গুরুত্ব বেশি পাবে এবং খরচেরও তেমন কোনো বিষয় নাই, এবং এটা অনেকটা ইজি, এবং এটা করলে অ্যাটেনশন বেশি পাবে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী পদক্ষেপ নেওয়া। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে আসতে চাই। মঞ্জু ভাই, আজকে একটি কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সভা, এটির কোনো আলোচনাই হয়নি, অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে এটি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আলোচনা ছাড়া এই যে অন্তর্ভুক্ত করে দেওয়ার যে বিষয়টি, এটাকে আপনি কিভাবে দেখছেন মঞ্জু ভাই?
না, এটা আলোচনা হয় নাই, বিষয়টা এরকম না। এটা একটা প্রপোজাল ছিল এবং আমরা ওখানে আলোচনাটা এভাবে হয়েছিল যে এই নেক্সট পার্লামেন্টকে একই সাথে দ্বৈত চরিত্র বা দ্বৈত ক্ষমতা দেওয়া যায় কিনা। একটা হচ্ছে, কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এমন অনেক সংশোধন বা এমন এমন সংস্কারের কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক চরিত্রকে পরিবর্তন করে। সংবিধানের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের নাই। সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন, সংবিধান নতুন করে লেখা, সংবিধান পুনর্গঠন, এই কাজটা করতে পারে একমাত্র সংবিধান সভা, অথবা যেটা আমরা বলি যে মানে এমন একটা সংবিধান, এটাকে বলা হয় আপনার সাংবিধানিক পরিবর্তনের জন্য যেটা আমাদের গণপরিষদ, সেটা। তো গণপরিষদ নির্বাচন যেহেতু হয় নাই, সেহেতু আমরা বলছি গণপরিষদের যে ভূমিকা, এই গণভোটের মধ্য দিয়ে গণপরিষদের ভূমিকায় এই সংসদকে দেওয়া যায় কিনা, সে আদেশটা থাকবে। এখন আমাদের এই আদেশের ভিত্তিতে কিন্তু গণভোটটা হবে। সেই জন্য সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে আলোচনা হয় নাই, বিষয়টা সেটা ঠিক না, কিন্তু বিএনপি এই জায়গায় যে প্রস্তাবটা দিয়েছে সেটার ব্যাপারে অনেকের বক্তব্য আছে যে এটা প্রশ্নবিদ্ধ হবে, যে পার্লামেন্ট যদি, ওনারা বারবার বলতে চাচ্ছেন পার্লামেন্ট অ্যাবসোলিউটলি ক্যাপেবল, আর পার্লামেন্ট এই এখতিয়ার রাখে যে সংবিধানের সব ধরনের পরিবর্তন করার। তো একই জিনিসই তো আমরা যেটা বলছি, পার্লামেন্টই তো করবে। তো পার্লামেন্টকে যদি আমি একটা এক্সট্রা দায়িত্ব দিই যে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তাহলে আরও সুবিধা না? আমি বুঝলাম না এটা নিয়ে বিতর্ক করার কি আছে। সালাউদ্দিন ভাইরা বলছেন বা বিএনপি বলছে যে পার্লামেন্ট এটা করার জন্য যথেষ্ট। আমরা বলছি পার্লামেন্ট এটার জন্য সাংবিধানিক এত বড় পরিবর্তনের জন্য যথেষ্ট না, ফলে আমরা গণভোটের মাধ্যমে তাদের একটা এখতিয়ার দিচ্ছি। তো সেই পার্লামেন্টে তো সেটা করছে। তো এই জায়গাটায় আমি মনে করি অহেতুক শুধু সাংবিধানিক ব্যাখ্যা, আর বারবারে আমি যে প্রশ্নটা বলি যে ওনাদের মধ্যে এক একজন মনে করেন যে আমার ব্যাখ্যাটাই সঠিক, এই মনোভাব পোষণ করাটাই হচ্ছে মৌলিক মানে সংকট আর কি। আর যে আলোচনাটা আপনারা এখানে করতে চাচ্ছেন যে এই সংবিধান আপনার 270 দিনের মধ্যে এটা করতে হবে, আসলে দেখেন এখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ আলোচনা আমরা করে ফেলেছি। এটা একটা প্রথম অধিবেশনেই এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করে নিলে এটার জন্য 270 দিনও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না। সুতরাং এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া হয়েছে। একটা বলা হয়েছে 270 দিনের মধ্যে যদি করা না হয় তাহলে এটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে। আর একটা কথা বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এই দায়িত্ব পালন করার পরে আপনার পার্লামেন্টের আর ওই সংবিধান কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা, সেটা আর তার কার্যকর থাকবে না। সুতরাং এখানে মনে রাখতে হবে যে 270 দিনের মধ্যে মঞ্জু ভাইকে একটু থামাই, এ বিষয়ে শুনবো। মঈন ফিরোজ ভাইয়ের কাছে একটু আসি। মঈন ফিরোজ ভাই, নির্বাচন এবং গণভোট একই সাথে হবে, এটা নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। আলোচনার কি আসলেই কোনো সুযোগ নেই? আলোচনা আসলে এমন একটা বিষয়, এটা সুযোগ থাকা বা না থাকা পরিস্থিতির উপর অনেক সময় নির্ভর করে। আমি একটু দুটো বিষয় যে আজকে খুব জরুরি বিষয় আলোচনার আলোকপাত হয়েছে, এটা একটু বলা খুব প্রয়োজন। প্রথমত, এই সুপারিশে ওনারা বলেছে গণভোটে যদি না হয় তাহলে এটা এখানেই ইতি ঘটবে। তার মানে এই যে এত আমাদের সংস্কারের আয়োজন, এটা ওখানেই শেষ হয়ে যাবে। এটা তো হতে পারে না। আমরা তো রাষ্ট্র গঠনের জন্যে কাজ করেছি। এখানে গণভোটে কিন্তু একটা বিশাল শক্তি কিন্তু না ভোটের পক্ষেও কাজ করতে পারে, যারা পরাজিত শক্তি যারা, তারাও এখানে ভূমিকা রাখতে পারে। তাহলে আমি যদি আগেই বলে দেই যে না ভোট হলে এটা এখানে ইতি হয়ে যাবে, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে আমি অস্বীকার করছি। দ্বিতীয়ত হচ্ছে যে গণপরিষদের ডিউরেশন দেওয়া হচ্ছে 270, এরপরে স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে ঢুকে যাবে। প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের প্রিন্সিপালগুলো আলোচনা হয়েছে, কিন্তু সংবিধান একটা আইনি ডকুমেন্ট, সেখানে যে ড্রাফট থাকে এই ড্রাফটটা কিন্তু এখনও তৈরি হয়নি বা জুলাই সনদের অংশ না। তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কী ঢোকাবেন? আপনি তো সংবিধান একটা আইনি ডকুমেন্টে আইনি ভাষা আসবে, সেই বিষয়টা যদি জুলাই সনদে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে জুলাই সনদের এই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এটা একটা প্রিন্সিপাল, তো শুধু অ্যাড হওয়ার সুযোগ নেই। আর থার্ড যেটা বলেছে, এটা খুব জরুরি বিষয়, আপনি খেয়াল করবেন, ইশতেহারে থাকলে যে দল তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়টা নির্বাচনে সে যদি সরকার গঠন করার সুযোগ পায়, তার ইশতেহারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে
পার্টিকুলার ওই বিষয়টা যদি জনগণের কাছ থেকে সেটা অনুমোদন নিয়ে নেয়, তার রাষ্ট্র গঠনে তাকে জনগণ যদি সুযোগ দেয়, তাহলে তার ওই নোট অফ ডিসেন্টটা ইশতেহারে থাকার কারণে ওইটা প্রাধান্য পাবে। এটা অলরেডি জুলাই সনদে আছে। আপনি যদি জুলাই সনদের পুরো নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে দেন, তাহলে জুলাই সনদ আবার বলা হচ্ছে যে জুলাই সনদ অনুসারেই সব হবে। এই নোট অফ ডিসেন্টটা জুলাই সনদের অংশ না? অবশ্যই অংশ। তাহলে আমি বলে দিলাম যে ইশতেহারের মাধ্যমে জনগণ যদি আমাকে অ্যাপ্রুভ করে সরকার গঠনে, আমার নোট অফ ডিসেন্টটা প্রায়োরিটি পাবে। এই পয়েন্টটা যখন জুলাই সনদের অংশ হয়, সেই অংশটা যদি আমি গণভোট থেকে বের করে দেই, তাহলে আমি কিন্তু আমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরেও আমি ওই অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছি, যেটা জুলাই সনদে স্বাক্ষরের আগে সবাই এগ্রি করেই ওই পয়েন্টটা এন্ডোর্স করেছে। তাহলে জুলাই সনদ থেকে আমি সরে আসার একটা এখানে চেষ্টা দেখতে পাচ্ছি। তো আমার গণভোটের ব্যাপারে আপনি টাইমটা কোনো বিষয় না, আপনি ইলেকশনের দিনও করেন আগে করেন, এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে গণভোটে আপনি একটা শিডিউল দিয়ে দিচ্ছেন যে 48টা পয়েন্ট সংযুক্তিতে থাকবে, আপনি শুধুমাত্র একটা প্রশ্ন করবেন হ্যাঁ আর না। 48টা পয়েন্ট জনগণকে আপনি যদি এই জুলাই সনদের ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন, কটা লোক 48টা বিষয় ওইভাবে বুঝবে? আর অনেক কিছু বিষয় আছে যেটা একটা একটা করে বিশ্লেষণের প্রশ্ন আছে, আপনি শুধুমাত্র ঢালাওভাবে গণভোটে হা এবং না দিয়ে সংযুক্তি আপনি অ্যাকসেপ্ট করেন নাকি সংযুক্তিটা রিজেক্ট করেন, এইভাবে দিলে পুরো জিনিসটা আই ওয়াশ হবে। মূল যে স্পিরিটটা গণভোটের, যে প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতটাকে প্রাধান্য দেয়া, সেটা হবে না। এখানে এক ধরনের চালাকি হয়ে যাচ্ছে। আর 48 সংযুক্তিটা যদি কোনো কারণে না হয়ে যায়, আপনি এখানে সুপারিশে বলে দিলেন, পুরো প্রক্রিয়াটাই এখানে ইতি ঘটবে। তো এই পুরো আমার মনে হয় ওনাদের সুপারিশটা সুচিন্তিত না। আমার একটা প্রস্তাব হচ্ছে ইমিডিয়েটলি, যেহেতু এখনো প্রক্রিয়ার এক ধরনের চলমান আছে, 31 তারিখ পর্যন্ত সময় আছে, আপনি প্রয়োজনে সব রাজনৈতিক দলকে আবার ডাকেন, ডেকে এই বিষয় নিয়ে একটু ওনাদের সাথে পরামর্শ করে একটা সুচিন্তিত বিষয় উপস্থাপন করেন। কারো এখানে উর্বর মস্তিষ্কের একটা প্রপোজাল এসে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করাটা এটা সমীচীন হবে না। আমাদের আগামী দিনের রাষ্ট্র গঠনে এটা অনেক জটিলতা তৈরি করতে পারে। জি, অনেক ধন্যবাদ।